धीरे धीरे मेरा दिल खो गया जब से तूने मेरे दिल को छू लिया जाने जाना। একদম সুন্দর গানে গানে আজকে আমাদের এপিসোড শুরু হলো। আজকে চলে কথা রাজ্জায় কি আছেন বুঝে গেছেন তো, গানেই তাতে আপনারা সকলেই তাকে গানেই চেনেন। অর্নিশা দত্তগুপ্ত রয়েছে আমাদের সাথে। আজকের এপিসোডটা হতে চলেছে একেবারে গানে গানে রঙিন একটা এপিসোড। আর এই এপিসোডটার নিবেদনে সুপার পাওয়ার ডিটারজেন্ট রং থাক দাগ যাক। যে গানটা দিয়ে আমরা শুরু করলাম সেটা হচ্ছে অর্নিশাদির সিনেমার গান। সেখানে অর্নিশাদি গানেও সুর দিয়েছে, প্লাস অভিনয়ে প্রথমবার এই সিনেমায় অর্নিশাদিকে দেখা যাবে। অভিজ্ঞতা নিয়ে জানতে চাইবো। আমার নতুন ছবি, আমার অ্যাক্টিং ডেবিউ হামসাস দ্য মিউজিক্যাল। মোট 11টা গান আছে এই ছবিতে। শান দাদার গানটা প্রথম লঞ্চ হয়েছে, অভয় যোধপুরকার গেয়েছে। তাছাড়া প্রচুর বাডিং আর্টিস্টরা রয়েছে যারা সিঙ্গার্স অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাক্টার্স, যাদেরকে গান গাইতে শুধুমাত্র নয় অভিনয় করতেও দেখা যাবে পর্দায়। যেই ফরম্যাটের ছবি ভারতবর্ষে খুব একটা বেশি হয় বলে মনে হয় না। তো আমি এরকম একটা প্রস্তাব পাওয়ার পর দেয়ার ওয়াজ নো সেকেন্ড থট, কারণ আমি নিজে ফেরি টেলস, রূপকথার গল্প, গানের ছবি খুব ভালোবাসি দেখতে। তো সেই কারণে আমার মনের মধ্যে কোথাও একটা সুপ্ত বাসনা ছিল যে কখনো কোনো ব্রডওয়ে মিউজিক্যাল, সেটা নাটক হতে পারে, মানে ঘটনাচক্রে এটা ফিল্ম হয়েছে, কিন্তু এরকম যদি নাটক ফরম্যাটেও আমার কাছে আসতো প্রবাবলি আমি হয়তো ভেবে দেখতাম যে ইটস ভেরি ইন্টারেস্টিং। এবং এতগুলো অরিজিনাল গান, পুরো ছবিটা স্কোরিং করা, তো সেইটা আমার জন্য বিশাল একটা চ্যালেঞ্জ ছিল। অ্যাজ আ মিউজিক ডিরেক্টর আমি অন্যান্য রিজিনাল ছবিতে আমি শুট দিয়েছি, কিন্তু প্রথম হিন্দি ছবি এটা আমার অ্যাজ আ মিউজিক ডিরেক্টর, এবং অ্যাজ অ্যান অ্যাক্টর তো অবভিয়াসলি প্রথম কাজ। সো ভেরি এক্সাইটেড। গায়িকা থেকে অভিনেত্রী, এই রূপান্তরটা কিভাবে ঘটালে? রূপান্তর কতটা ঘটেছে আমি জানি না, কারণ এই ছবিতে অনেকগুলো রোল আমি একসাথে প্লে করছিলাম। মানে একসাথে গানও তৈরি হচ্ছে, আবার শুটিং হচ্ছে, গানের দৃশ্যে শুটিং হচ্ছে, সেখানে নিজের গলাতেই আমি লিপ দিচ্ছি। সো এটা ঠিক মানে আমাকে যে রোল মানে সুইচ করতে হচ্ছে তা নয়, অনেকগুলো রোল একসাথে প্লে করতে হয়েছে। বাট অভিনয়টা আই ইউজ টু থিঙ্ক দ্যাট ইট ইজ নট রিয়েলি মাই কাপ অফ টি। আদৌ কিছু করেছি কিনা সেটা অবভিয়াসলি সেটা প্রমাণ সাপেক্ষ, কিন্তু আমার নিজে করে ভালো লেগেছে এটুকু বলতে পারি। আমি এনজয় করেছি, অনেক কিছু শিখেছি। ক্যামেরায় যেগুলো আমরা ক্যামেরা বন্দি হয়ে যে মোমেন্টস গুলো তৈরি হয়, যেগুলো সিনে দেখি, তার পেছনে কত টেকনিক্যাল অ্যাসপেক্ট থাকে, সেগুলোর তার থেকে অনেক কিছু শেখার আছে। আমাদের ডাইরেক্টর ভীষণ ইজি ব্রিজি একজন মানুষ, আমাদেরকে কখনো চাপ দেয়নি। আমরা এখানে অভিনয় বেশিরভাগই কাস্টে নতুন ছিলাম, অশোক সিংকে বাদ দিয়ে। অশোক সিংজির সঙ্গে আমার কয়েকটা সিন আছে, উনি আমার বসের চরিত্র অভিনয় করেছেন। তো হামসাস ইজ ডেফিনেটলি আ স্পেশাল এক্সপিরিয়েন্স। তোমার চরিত্রটা এখানে কিরকম? আমার চরিত্রের নাম খানাক বাসু, কলকাতায় থাকা একটি মেয়ে। খানাকের সঙ্গে আমার মূল পার্থক্য হচ্ছে ও পেশাগতভাবে গায়িকা নয়, আমি পেশাগতভাবে মিউজিশিয়ান, গায়িকা। ও গান গাইতে ভালোবাসে, গান তৈরিও করে কচিত কখনো, কিন্তু ও সেটাকে পেশা হিসেবে নেয়নি, কিন্তু পারসিউ করতে চায়, একটা ইচ্ছে রয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিছু কিছু মিল আছে আমার সঙ্গে চরিত্রটা, আবার কিছু কিছু অমিলও আছে। অমিলগুলোকে খুঁজে বার করাটা একটা চ্যালেঞ্জ ছিল। এই যে কিছুক্ষণ আগে যেটা বললে যে নিজের গানই নিজে লিপসিং করা, সেটা কি অভিনেত্রী হয়েও তোমার সুবিধা হয়েছে বেশি, যেহেতু তোমার নিজের গান ছিল? না, সেই অ্যাসপেক্টে চিন্তা করতে গেলে আমরা যখন এনঅ্যাক্ট করছি তখন পেছনে যার গলাই হোক না কেন সেটা তো তখন এনঅ্যাক্ট করছি, ওটা একটা আলাদা কাজ। সেখানে অন্য কারোর গলা হলেও হয়তো ওইভাবেই করতাম, কিন্তু অবভিয়াসলি নিজের গলা বাজছে, সেটা একটা অন্য সেন্টিমেন্ট, সেটা অন্য ভালো লাগা তৈরি করে, সেটা তো আছেই। বিনোদিনীর গান তোমার গলায় বেশ পছন্দ করেছে দর্শক। থ্যাংক ইউ। সেই গানের গান নিয়ে জানতে চাইবো, সেই গানের পিছনের অভিজ্ঞতা জানতে চাই। বিনোদিনীর গানটা আমরা রেকর্ড করেছিলাম মানে 2.5 বছর আগে। ছবিটা বহুদিন ধরে মানে আটকে থাকার পর ফাইনালি রিলিজ হয়েছে, মানুষের এত ভালো রেসপন্স। আমরা কিছুদিন আগে রুক্মিণী দিয়ে আমি প্রমোটও করতে গেছিলাম একটা জায়গায়, একটা টিভি শোতে। সেখানে ইনফ্যাক্ট বিনোদিনীর সঙ্গেও অদ্ভুতভাবে আমাদের ছবির একটা কানেকশন আছে, কারণ বিনোদিনী দাসী উনি নিজেও গায়িকা নায়িকা ছিলেন, উনি নিজেও গায়িকা এবং অভিনেত্রী ছিলেন। তো সেই জায়গা থেকে কিন্তু আমি খুব বেশি কানেক্ট করেছি বিনোদিনী চরিত্র নিয়ে, রিয়েল লাইফ একটা এরকম প্রতিবাদী চরিত্র নিয়ে। কারণ উনি যেই সময়কার মহিলা, তখন গান গাওয়া, অভিনয় করা, যে কোনো আর্টিস্টকে কিন্তু সেই সম্মানের জায়গাটা সবসময় সমাজ দিত না। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে
কতটা লড়াই সেইগুলোকে পর্দায় তুলে ধরা, যদিও ছবিটা এখনো আমার দেখা হয়নি, কিন্তু আমি আশা রাখছি যে এর মধ্যেই দেখে ফেলবো আমি, যেহেতু আমার গানও আছে, ওটা একটা বাড়তি পাওয়া। সো আই উড ডেফিনেটলি লাভ টু ওয়াচ যে কিরকম হয়েছে ফাইনালি। আমি খুব খুশি যে এরকম একটা ছবি রামকমল দা ভেবেছেন করার কথা, এবং দেব প্রোডাকশনসকে সাধুবাদ জানাই, তারা এরকম একটা ছবি প্রডিউস করেছে। মানে বিনোদিনীর সাথে হামসাজ কোনোভাবে মিলে গেছে একসাথে। হ্যাঁ, মিলে গেছে। শুধুমাত্র আমি সেখানে যোগসূত্র নই, বিনোদিনীর চরিত্রটাও অনেকটা এই কথাটাই বলে যে মানে শিল্পী হিসেবে নিজেকে বেঁধে রাখার কোনো মানে হয় না। তো এই কথাটা আমাদের হামসাজও বলে, যেখানে শুধুমাত্র আমি নই, আমি পরিচিত মুখ বলে আজকে আমি বসে ইন্টারভিউতে বলছি, কিন্তু আমি বাদে যারা এখানে নতুন কাজ করেছে তারাও কিন্তু গান গেয়েছে প্লাস অভিনয় করেছে। তো দুটো কাজ তারাও করেছে, এবং তারা কতটা সাবলীল ছিল, আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যখন করছিলাম আমি দেখেছি সিনগুলো। তো তারা এখনো দেখেনি, তো তাদের কাছে এখনো তারা মানে ওয়েট করে আছে দেখার জন্য। সো আই রিয়েলি উইশ যে ওদের কাজগুলো মানুষ দেখুক, সাপোর্ট করুক, এবং নতুন কিছু শিল্পীর উত্থান হোক। গানটা একটু শুনে নি, যেটা নিয়ে এতক্ষণ কথা বলছি। নিশ্চয়ই। তুমি কি হামসাজের গানের কথা বলছো? আমি এখন বিনোদিনীর গানের কথা বলছি, আমি চেষ্টা করছি। আজি বর্ষার রাতে তোমারই সাথে আমারও বাঁধনো পড়া, আজি বর্ষার রাতে তোমারই সাথে আমারও বাঁধনো পড়া, তুমি আমারও স্বপ্ন ভরা, স্বপ্ন ভরা। সাধারণ গান, আজি বর্ষার রাতে। তোমার এই বর্ষাকাল, তোমার কাছে এই বর্ষাকালটা কেমন? বর্ষাকালটা আমার মনে হয় দ্য মোস্ট রোমান্টিক সিজন। বর্ষাকালে খুব সহজে প্রেমের গান তৈরি হয়, কারণ আমার যদিও শীতকালও ভালো লাগে, ওটা আমার প্রিয় ঋতু, কিন্তু যখন আস্তে আস্তে বড় হলাম, তখন মানে কৈশোরে এসে পড়লাম যখন, শৈশব থেকে, তখন থেকে বুঝতে পারলাম বর্ষাকালের মাহাত্ম্যটা একটা শিল্পীর জীবনে কতটা। তো সেইটা মানে ইটস ডেফিনেটলি ওয়ান অফ মাই ফেভারিট পার্ট অফ দ্য ইয়ার। আর বর্ষাকালের এই যে রোমান্টিক একটা কাল, এই রোমান্টিক কালে বর্ষাকালে কার সাথে কাটাতে ইচ্ছে করে? সেটা আমি বলবো না, সেটা আমার ব্যক্তিগত, একেবারেই ব্যক্তিগত। আচ্ছা, তোমার সাথে কথা বলছি, আরেকজনের নাম আমার ভীষণ মনে পড়ছে, সেটা হচ্ছে অরিজিৎ সিং। তুমি অরিজিৎ সিং এর সাথে কাজ করেছো অনেক। অরিজিৎ সিং কেমন, মানে অন্বেষার চোখে অরিজিৎ সিং কেমন? ভেরি ইন্সপায়ারিং, এবং আমার ওর স্টারডামের থেকেও বেশি, হ্যাঁ ও এত কাজ করছে, ওর শুরুর থেকে উত্থানটা নিয়ে এবং পুরো যে ট্র্যাজেক্টরিটা দেখলাম, ওর যে জার্নিটা, সেটা চোখের সামনে দেখাটাও আমার জন্য একটা অভিজ্ঞতা ছিল, কারণ আমাদের আলাপটা সেই বহু বছরের। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার খুব গর্ব হয়। আরেকটা আনন্দের যে আমার ওর সঙ্গে একটা ব্যক্তিগত সম্পর্ক আছে, সেটা আমার খুব ভালো লাগার একটা জায়গা। আমরা একসাথে এত গান গেয়েছি, এত হিটস আছে বাংলায়, সো ইট ফিলস নাইস। বাট যেটা আমার খুব ভালো লাগে ওর, সেটা হচ্ছে ও কোথাও না কোথাও গিয়ে ওর সোলটাকে পিওর রেখেছে, ওর মানুষ হিসেবে সে পিওরিটিটা বজায় রেখেছে। এতটা স্টারডাম, এই স্ট্যাচারটা ওর ভেতরটাকে ছুঁতে পারেনি। সেই জিনিসটা আমার মনে হয় যে প্রত্যেকটা শিল্পীর এটা শেখা উচিত, যারা সাফল্য পাচ্ছে। আর সাফল্য পেলে সেটা সবাই হ্যান্ডেল করতে পারে না, তো সেটা কিভাবে হ্যান্ডেল করব সেটাও একটা শেখার বিষয়। আর তোমাদের দুজনের শুরুটাও একইভাবে। হ্যাঁ, টেলিভিশন রিয়ালিটি শো একদম। তো অরিজিৎ সিং এর সাথে গাওয়া কোনো গান যদি একটু এক লাইন শুনি, কারণ নিশ্চয়ই। আজকে আমাদের আড্ডাটা না একটু গানে গানে হলেই ভালো হয়, অন্বেষাকে পেয়েছি তো। তোমাকে ছাড়া এই আকাশে সাজে না, সহজে তো বাতাসে বাঁশি বাজে না, চলো না যে রূপ কথা তোমাকে শোনাই। থ্যাংক ইউ। সারাটা দিন যোদ্ধার গান, ভীষণ পছন্দের একটা গান আমাদের সকলের। কিন্তু আর একটা জিনিস, সেটা হচ্ছে তোমার গলা আর শ্রেয়া ঘোষালের গলা। মানে এটা বোধহয় ভীষণ ভাবে অনেক মানুষের গলায়, অনেকের ক্ষেত্রে আমি শুনেছি যে কি অন্বেষার গলা না শ্রেয়া ঘোষালের গলা একই রকম গলা। তুমি ব্যাপারটা কিভাবে দেখো? না, আমার মনে হয় যে আমার মানে ওভার আ পিরিয়ড অফ টাইম, ওভার আ পিরিয়ড অফ 16 ইয়ার্স ইন মাই ক্যারিয়ার, আমার শুরুতে যতটা মানুষ আমাকে বলতো যে তোমার গলার সঙ্গে মিল আছে বা এইটা, আমি সেটাকে পজিটিভলি নিয়েছি। কিন্তু বিভিন্ন কম্পোজাররা আমাকে গাইড করেছে যে কারোর সাথে যদি অল্প বিস্তর মিল থাকে, তখন সে যদি অলরেডি প্রতিষ্ঠিত হয়, তখন তার কাজ অত বেশি শুনো না। তো আমি ওই জন্য শ্রেয়া ঘোষালের গান শোনা বন্ধ করে দিয়েছিলাম। ইদানিং আবার শুনি, কিন্তু ওই সামহাও কোথাও একটা গিয়ে আমার যাদেরকে শুনছি তাদের একটা ইনফ্লুয়েন্স কাজ করতো,
এবং যেহেতু ইনহেরেন্টলি কারোর সাথে গলার মিল থাকলে সেটা আরো বেশি অ্যাভয়েড করা উচিত, যেটা আমি করেছি। এবং নিজের গান গাইতে গাইতে তখন একটা নিজস্বতা তৈরি হয়, এবং আমি একটা প্রেমের গানকে কিভাবে ইমোট করব সেই জিনিসটা তখন নিজে মানুষ ডিসকভার করে, যেটা অলরেডি আমার কাছে যখন এক্সাম্পলস থাকে অন্য কারোর গান গাইছি সেটা তখন বোঝা যায় না যতক্ষণ না আমি সেই সুযোগটা পাচ্ছি। তো আই হ্যাভ বিন লাকি যে ওভার আ পিরিয়ড অফ ওভার দিস ইয়ার্স প্রচুর গান প্রচুর ভাষায় গাওয়ার ফলে নিজস্ব গান গাইতে গাইতে এবং বিভিন্ন আর্টিস্টকে শুনতে শুনতে মাই ভয়েস হ্যাজ অলসো ইভলভড। না এমন না যে আমাদের মানুষ হিসেবে যেমনি একটা এভলিউশন হয়, গলারও কিন্তু বিভিন্ন ভয়েস কালচারের থ্রু দিয়ে যেতে যেতে টুইস্টিং এন্ড টার্নিং হয়ে হয়ে একটা এভলিউশন হয়। তো সেটা আমার মনে হয় হয়েছে, এবং ওই মিলটার থেকে আমি বহু বছরই বেরিয়ে গেছি। মানে তোমারও কোথাও গিয়ে মনে হয় যে না একই রকম শুনতে লাগছে, যখন আমি অন্য কোনো ভাবে চেষ্টা করব? সেটা আগে মনে হতো, কারণ আগে কোথাও গিয়ে আমার গলার মধ্যে যে একটা থিন ব্যাপার ছিল সেটার সঙ্গে অনেকে গুলিয়ে ফেলতো, বাট তার পরবর্তীকালে আমার কাছে তো এত গান আসতোই না যদি না আমার নিজস্বতা থাকতো। নিশ্চয়ই কিছু না কিছু আছে। অবশ্যই তাই, তাই তো এত ভালোবাসি আমরা অনিশার গান শুনতে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, অনেক নতুন নতুন প্রতিভাদের আমরা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি, অনেক নতুন প্রতিভাদের। কিন্তু অনেকেই হয়তো তাদের মধ্যে অনেকের মতে যে তারা হয়তো সেইভাবে গায়িকা নয়, কিন্তু দর্শকরা পছন্দ করছেন ভিউজের জন্য তারা গায়িকা হিসাবে পরিচিত। তুমি এটাকে কিভাবে দেখো? না, আমার এই পুরো জিনিসটা নিয়ে আমার একটাই বক্তব্য, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ইয়াং আর্টিস্টরা ব্যবহার করবে, এটার মধ্যে কোনো অন্যায় নেই, নিশ্চয়ই করবে, আমিও করি, আমরাও করি। কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে গিয়ে আমি নিজের ক্রাফটকে এনাফ সময় দিচ্ছি না বা নিজের অতটা গ্রো করছি না, শুধুমাত্র ভিউজের দিকে চলে যাচ্ছি, সেটা আমাকে একটা সাময়িক ভ্যালিডেশন দেবে। আমি কিন্তু চিরস্থায়ী হয়ে থেকে যেতে পারবো না মানুষের মনে, কারণ গেটিং ভাইরাল অ্যান্ড বিং টাইমলেস আর টু ডিফারেন্ট থিংস। আজকে লজ্জা গেলে কিন্তু ভাইরাল গান নয়, কিন্তু লজ্জা গেলে এখনকার একটা বাচ্চাও জানে কেন, সেটা কালোত্তীর্ণ যুগোত্তীর্ণ গান, সময়কে ট্রান্সেন্ড করে গেছে গানটা, যে অ্যাক্রস জেনারেশনস একটা গান থেকে গেছে, তার মধ্যে সেই সুরটার মধ্যে কিছুটা আছে যে আমরা এখনো গুনগুন করি। তো সেই ব্যাপারটা আমার মনে হয় সেটা বোঝবার জন্য যে শিক্ষাটা দরকার, সেই শিক্ষাটার দিকে একটুখানি সবার নজর দেওয়া উচিত। কারণ এইগুলো ভীষণ না হলে ওপর ওপর হয়ে যাচ্ছে, এরা তো ফলোয়ার্স, এরা তো ভিউজ, একে দেখি, যার ফলোয়ার্স বেশি সে তাকে কাজ দিই, এগুলো ভীষণ ওপর ওপর চিন্তা ভাবনা। আমরা আরেকটু গভীরে গিয়ে চিন্তা করলে ভালো। তুমি কি তাই সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকো? আমি এখন কোথায় দূরে থাকি, এখন আমারও ডিজিটাল টিম আছে, দূরে থাকার কোথায় উপায়। এখন আই এম অলসো অ্যাক্টিং, সো আই হ্যাভ টু পুট আপ পোস্ট। আর সোশ্যাল মিডিয়ার এগেনস্টে আমি কোনো কথা বলছি না, সোশ্যাল মিডিয়াকে ইউজ ইট টু ইউর অ্যাডভান্টেজ, কিন্তু জুডিশিয়াসলি ইউজ করতে হবে। মানে ওটা যেন এমন একটা ওভারডোজের জায়গায় না চলে যায় যে আমরা নিজেকে ভুলে গিয়ে সেটা করছি। কারণ নিজেকে মাথায় রেখে, নিজের সেলফ ডেভেলপমেন্টটাকে মাথায় রেখে তারপর ওটা করা, কারণ ওটাই সব নয়। নিজেকে আগে প্রায়োরিটি দিতে হবে, তারপরে ওটা করা। নিজেকে গুরুত্ব দেওয়াটা ভীষণভাবে জরুরি, তাহলে অনিশাও নিজেকে ভীষণভাবে সময় দেয় বা নিজেকেও সেটা দিতেই হয়, অফকোর্স। একদমই তাই। আচ্ছা, এরপরে যেটা জিজ্ঞাসা করবো যে এরপর তোমার ফিউচার প্ল্যান কি? অভিনয় নিয়ে কি আরো এগোনোর ইচ্ছে আছে? অভিনয় করে মনে হয়েছে? অভিনয়ের কথা, আমার অভিনয় করতে গিয়ে আমি ভালোবেসে ফেলেছি ক্রাফটটাকে, আমার ভালো লেগেছে। আই লাভ বিং ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা, এবং একটা চরিত্র হয়ে উঠতে গিয়ে আমি দেখেছি সাময়িকভাবেও নিজেকে ভুলে থাকাটা, ওটা একটা খুব রিলিফ দেয়। কারণ আমরা কিন্তু রিয়েল লাইফেও নিজের চরিত্র অভিনয় করছি। তো সেই কারণে আমার মনে হয় যে acting is a very important is a very interesting art form, যেখানে আমরা কিছুক্ষণের জন্য আমি কে সেটার বাইরে গিয়ে ভাবতে পারি। তো সেটা আমাকে খুব আনন্দ দিয়েছে। একটা ছবি করে তো ভালো লেগেছে, এরপরে অন্যান্য চরিত্রের কথাবার্তা চলছে, একটা বাংলা ছবির কথাবার্তা চলছে, সেগুলো স্ক্রিপ্ট ভালো লেগেছে, কিন্তু এখনো ইনিশিয়াল স্তরে আছে, সেগুলো আমি এখনো সাইন করিনি। তো সাইন করলে আমি খবর দিতে পারবো। ছোটবেলা থেকেই তোমাকে যখন রিয়েলিটি শোতেও আমরা দেখেছি, তখনও দেখেছি কাকিমার ভীষণভাবে সাপোর্ট ছিল। এখনো কাকিমা সবসময় তোমার সাথে এভাবেই থাকেন? আজকেও এসছেন কাকিমা। হ্যাঁ, মা বাবার সাপোর্টটা তো আমার জীবনে ওটা একটা পিভটাল রোল প্লে করেছে। আর মা বাবা ইজ ওয়ান অফ দ্য, আই থিঙ্ক, এমন একটা পিলার আমার জীবনে, যাদের সাপোর্ট ছাড়া আমি এত ডাইভার্সিফাই করতে পারতাম না, এত রকম কাজ করতে পারতাম না। হয়তো শিল্পী হতাম, কিন্তু এত রকম আর্ট ফর্ম আমি ট্রাই করতে পারতাম না। ওনারা খুব ব্রড মাইন্ডেড, আমাকে এনকারেজ করেন। অভিনেত্রী অন্বেষাকে কিভাবে দেখছে তারা?
আমাকে এই ব্যাপারটাতে ওনারা এনকারেজ করেছেন যখন প্রস্তাব এসছে, এবং সবসময় বলেছেন যে তোমার যদি সুটেবল মনে হয়, তুমি যদি এনজয় করো, তোমার করে দেখা উচিত। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ অন্বেষা দি, আমাদের সাথে এতক্ষণ আড্ডা দেওয়ার জন্য এবং এত সুন্দর সুন্দর গান আমাদের উপহার দেওয়ার জন্য। আরো অনেক সুন্দর সুন্দর গান তোমার থেকে শুনবো। ভীষণ পজিটিভ একজন মানুষের সাথে এতক্ষণ ধরে আমরা আড্ডা দিলাম, ভীষণ পজিটিভ একটা আড্ডা ছিল। আপনাদের এই টলি কথার আড্ডাটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। দাঁড়ান যাবেন না, গান এখনো বাকি রয়েছে, গান দিয়েই শেষ করব। আর এরকম আরো অনেক টলি কথার এপিসোড দেখার জন্য প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যে 6টার সময় চোখ রাখতে হবে জিও বাংলার টলি কথায়। আর এই এপিসোডটা নিবেদনে সুপার পাওয়ার ডিটারজেন্ট রং থাক তার যা, একটা গান দিয়ে শেষ করি। যদিও প্রেমের মরশুম এখন শুরু হতে চলেছে, সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু একটা অদ্ভুত গান আছে যেটাতে দেবলীনা কুমার ডান্স করেছে, যে গানটা সেকেন্ড লঞ্চ হয়েছে, হামসাস দ্য মিউজিক্যাল। অবশ্যই হলে এসে দেখবেন। গানটা আপাতত এনজয় করুন। ब्रेकअप का मौसम है, किस बात का गम है, छोड़ो मोरी बैया जी, क्रेजी सैया जी। थैंक यू।